পড়াশোনা কমপ্লিট করে আমাকে কিছু না কিছু করে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো দেখে দেখে আমি ঠিক করেছিলাম যে আমি গভর্নমেন্টের জন্য তো অ্যাপ্লাই করবোই না, আমি প্রাইভেটেই নার্সিং। ইন্ডিয়ারেও 4টে সাবজেক্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা 2025-এ বা 2026-এ নার্সিং জয়েন করতে চাও। তোমাদেরকে আমি বলেইছিলাম যে নার্সিং রিলেটেড একটা ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে দেব, যেখান থেকে তোমরা নার্সিং রিলেটেড সব কিছু জানতে পারবে। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে দিদি তুমি কি করে এইচএসের পর সবটা করলে আমাদেরকে বলো। তো দেখো, বেসিক্যালি আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে। এবার ছোট থেকে আমার কোনোদিনই ইচ্ছা ছিল না যে আমি নার্সিং নিয়েই পড়বো। আমি 2020-তে এইচএস দিলাম। 2020-তে এইচএস দেওয়ার পর নর্মালি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিলাম। ইংলিশ অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার পড়লাম। সেকেন্ড ইয়ারের মাঝে ঠিক টাইমে আমি এরকম নার্সিংয়ে একটা খোঁজ পেলাম একটা কলেজের প্রাইভেট। তখন হঠাৎ করে আমরা সবাই ডিসিশন নিলাম যে হ্যাঁ ঠিক আছে, এখানে আমি নার্সিংয়ে অ্যাপ্লাই করবো। এবার যখন নার্সিংয়ে ঢুকে গেলাম তখন দুদিকের প্রেশার, মানে গ্র্যাজুয়েশনে অনার্স নিয়ে পড়া প্লাস নার্সিং, দুটো প্রেশার একসাথে সামলাতে পারবো না বলে গ্র্যাজুয়েশনটা ওখানে স্টপ করে দিয়েছিলাম আর নার্সিংটা কন্টিনিউ করছিলাম। দূরে কোথাও আমার বাবা পাঠাবে না বলে আমার বাবা আমাকে কলকাতায় দিয়েছিল নার্সিংয়ে। এভাবেই মেনলি আমার জার্নিটা শুরু হয়েছিল। কোনো আগে থেকে করা কোনো প্ল্যান হয়নি, হঠাৎ করে হয়েছে সব কিছু। তোমাদের আরেকটা অনেকের কোয়ারি থেকে থাকে যে আমি কোন স্ট্রিম নিয়ে পড়েছিলাম হাই সেকেন্ডারিতে। দেখো না, আমরা সবাই জানি মেনলি নার্সিংয়ে যদি তুমি জিএনএম করতে চাও তো আর্টস নিয়েও করতে, মানে আর্টস ব্যাকগ্রাউন্ডেড হলেও হবে, বা যদি তুমি কমার্স ব্যাকগ্রাউন্ডেড হও তাও তুমি জিএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি বিএসসির জন্য অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড হতে হবে। তো আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডেড ছিলাম তো সেই জন্য আমি জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছি। আমার কলেজটা অ্যাকচুয়ালি কর্ণাটকা বোর্ডের, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করিনি নার্সিং। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে গভর্নমেন্টের জন্য নার্সিংয়ে অ্যাপ্লাই করতে হলে তার জন্য এক্সাম দিতে হয়। এটা ছিল অল অ্যাবাউট আমার হিস্ট্রি, যে কিভাবে আমি নার্সিংয়ে এন্টার করলাম। আর আসি নার্সিং রিলেটেড কিছু ইনফরমেশন। যারা বেসিক্যালি ছোট থেকেই চাও বা অনেক দিন ধরেই চাও যে আমি নার্সিং নিয়েই পড়াশুনো করব, তাদেরকে বলি ফার্স্টে আগে এটা জানো যে নার্সিংটা কি, এর মধ্যে কি প্লাস পয়েন্ট আছে কি মাইনাস পয়েন্ট আছে। নার্সিং নিয়ে পড়াশুনো করার পর তোমার জন্য কি কি জব ভ্যাকেন্সি আছে। আজকালকার দিনে আমাদের সব বাবা মারাই জানে আর আমরাও জানি যে যদি তুমি নার্সিং কোর্সটা চুজ করো সেক্ষেত্রে তুমি কোর্স কমপ্লিট হওয়ার পরে কম বেশি যাই হোক স্যালারির কিছু একটা কাজ তো পাবে, এটা শিওর, ঠিক আছে। এটা হচ্ছে নার্সিংয়ের প্লাস পয়েন্ট, যেই কারণে আজকালকার দিনে বেশিরভাগ বাবা মারাই তাদের মেয়েদেরকে স্পেশালি এইচএস কমপ্লিট করার পরেই বলে নার্সিং জয়েন করে। নেক্সট আসি নার্সিংয়ের একটা মাইনাস পয়েন্টে, যেটা আমার পার্সোনালি খুবই খারাপ লাগে, নাইট ডিউটি। তো যারা ভাবো যে নার্সিং মানে শুধু ইঞ্জেকশন দেবো, সেলাইন চালাবো, মেডিসিন দেবো, এগুলোই না, একেবারেই না। নার্সিং মানে কিন্তু একটা মানুষের সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি সম্পূর্ণ দায়িত্ব নেওয়া, ঠিক আছে। কিছু কিছু পেশেন্ট এরকমও আসে এইচআইভি, এইডস এইসব নিয়ে আসে। তো সেক্ষেত্রে সেই পেশেন্ট হ্যান্ডেল করার সময় আমাদেরকে অনেকটা সতর্কভাবে কাজ করতে হয়। তো সমস্ত রকমই ব্যাপারগুলো কিন্তু নার্সিংয়ের মধ্যে ইনক্লুডেড। যারা স্টুল, স্পুটাম, পেশেন্টের ইউরিন এসব দেখেও ঘৃণা পাবে না, তারাই নার্সিং স্ট্রিমটা চুজ করো। কারণ এগুলো দেখে ঘৃণা পেলে কিন্তু তোমার প্রফেশনে এটা অনেকভাবে এফেক্ট ফেলবে। যদি তুমি কোনো এরকম হসপিটালে জব করো যেখানে কোনো মেল স্টাফ নেই, কোনো ব্রাদার নেই, সেক্ষেত্রে কিন্তু মেল পেশেন্টকেও তোমাকে হ্যান্ডেল করতে হবে। তো সেভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে নার্সিংয়ে জয়েন করো। এটা গেল অল অ্যাবাউট নার্সিংয়ের প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট। এবার আসি নার্সিংয়ের প্রেশার নিয়ে। অনেকে এটা ভাবে যে নার্সিংয়ে কত প্রেশার, এই এত প্রেশার আমি নিতে পারবো, কত পড়াশোনা করতে হয়, কত চাপ নার্সিংয়ে, আমি এত কিছু কি নিতে পারবো। তাদের জন্য আমি বলবো যে দেখো, প্রেশার কিন্তু সবেতেই আছে। নার্সিংয়ে প্রেশার বলতে তোমাকে প্রচুর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে,
তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে, প্লাস তোমাকে ক্লাস জয়েন করতে হবে, প্লাস তোমাকে ক্লিনিক্যাল ডিউটি করতে হবে, প্লাস তোমাকে প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিস করতে হবে। আর এছাড়া পড়াশুনো, এক্সাম, এগুলো তো আছেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস, নার্সিংয়ে কিন্তু আমাদেরকে অনেক ক্লাস প্রেজেন্টেশন দিতে হয়, আর থাকে কিছু পোস্টিং। তো এইগুলো হচ্ছে নার্সিংয়ের প্রেশার। তো তোমরা যারা ভাবো যে নার্সিংয়ে প্রচুর প্রেশার, এই করতে হয় সেই করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু করতে হয়, তো একেবারেই সেরকম নয়। বেসিক্যালি প্রেশার বলতে আমাদের অ্যাসাইনমেন্ট, যেমন আমাদের ছিল, দেখো সকালে ক্লাস তো বিকেলে ডিউটি তো সকালে ক্লাস, এভাবে আমরা করতাম। ক্লাস টাইমের মধ্যে আমাদের প্রেজেন্টেশন চলতো। এটা হলো নার্সিংয়ের প্রেশারের ব্যাপারটা গেল। আসি সাবজেক্টে, নার্সিংয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কী কী সাবজেক্ট হয়। আমার বোর্ড ওয়াইজ আমি তোমাদেরকে বলছি, আমার জিএনএম এর ফার্স্ট ইয়ারে 4টে সাবজেক্ট ছিল: অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, কমিউনিটি নার্সিং। সেকেন্ড ইয়ারেও 4টে সাবজেক্ট ছিল: মেডিকেল সার্জিক্যাল 1, মেডিকেল সার্জিক্যাল 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং। থার্ড ইয়ারে গিয়ে আমাদের 2টো সাবজেক্ট হয়ে গেছিলো, একটা ছিল ওপিজি মানে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, আর ছিল কমিউনিটি নার্সিং পার্ট 2। ফার্স্ট ইয়ারে আমাদেরকে ডিউটিও করতে হয়েছিল, প্লাস ক্লাস করতে হয়েছিল। ক্লিনিক্যাল ডিউটির প্রেশারটা একটু কম ছিল, কারণ যেহেতু ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারে কিন্তু আমাদেরকে নাইট ডিউটি দেওয়া হয়নি, শুধুমাত্র ইভিনিং আর মর্নিং করতে হতো। সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদেরকে নাইট ডিউটি দেওয়া হলো, আর ক্লাস তো যেরকম চলছিল সেরকম চলছিল। থার্ড ইয়ার চলতেই থার্ড ইয়ারের ফার্স্ট 6 মান্থ ক্লাস করেছি, ডিউটি একেবারেই ছিল না। লাস্ট 6 মান্থে গিয়ে আমাদের 6 মান্থের ইন্টার্নশিপ হয়েছে, প্লাস ক্লাস ডিউটিও চলেছে। তোমরা খরচার কথা বলো যে প্রাইভেট কলেজে কেমন খরচা হয়, গভর্নমেন্ট কলেজে কেমন খরচা হয়, তো আমি বলবো যে গভর্নমেন্ট কলেজে খরচা কিন্তু অনেকটাই কম। গভর্নমেন্ট কলেজে খরচা বলতে গেলে তোমার 3 বছরে 10 থেকে 15,000 টাকার বেশি হয় না। আর যদি তুমি প্রাইভেট কলেজে নার্সিং করতে চাও, সেক্ষেত্রে কিন্তু যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রাইভেট কলেজে পড়ো, মানে কলকাতায় যেসব প্রাইভেট কলেজ আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 10 লাখ অবধি তোমাদের খরচা হয়ে যেতে পারে। আর যদি ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর এসব সাইডে যাও, তো সেক্ষেত্রে একটু কম হয়, 4 লাখ, 5 লাখ যায় না, বেসিক্যালি 4 লাখের মধ্যেই হয়ে যায়। আর আসছি, তুমি কোর্স কমপ্লিট করে নিলে, কোর্স কমপ্লিট করার পর তুমি কোন কোন জব করতে পারবে সেই ব্যাপার। যদি তোমরা জেএনএম নিয়ে পড়াশোনা করো, তোমরা কমিউনিটি হেলথ নার্স হিসেবেও জয়েন করতে পারো, প্লাস স্টাফ নার্স হিসেবে জয়েন করতে পারো। আর যদি বিএসসি করো, তুমি কমিউনিটি হেলথ নার্স হিসেবেও জয়েন করতে পারবে, স্টাফ নার্স হিসেবেও জয়েন করতে পারবে, অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবেও জয়েন করতে পারবে। আর তুমি জব করতে করতে যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, তখন তোমার আস্তে আস্তে পোস্ট বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, সেই ওয়াইজ তোমার স্যালারিও বাড়বে। তো এই ছিল অল অ্যাবাউট নার্সিং রিলেটেড ফুল ইনফরমেশন। যেইটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে বলেছি। আর যদি কোনো পয়েন্ট মিস হয়ে থাকে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।